কেন আমেরিকার টার্গেট ভারত? কিভাবে এটা সম্ভব হলো বা কিভাবে আমেরিকার ফোকাসটা ভারতের দিকে আসছে সেই আলোচনাটা করাও ভীষণ রকমভাবে জরুরি এবং মানে স্পেশালি যখন আজকে স্টুডিওতে আর কে স্যার রয়েছেন এবং তার কাছ থেকে এই বিশ্লেষণটা আমরা নেওয়ার চেষ্টা করব। স্যার, ভারত কিভাবে মানে ভারতকে কিভাবে আমেরিকা টার্গেট করছে বা কোন দিক থেকে? শুধুমাত্র যে শুধু যুদ্ধ করে মানে ইরানের মতন যুদ্ধ করে টার্গেট করা তো নয়, আরও অনেক রকম দিক থেকে টার্গেট করা যায়। আমরা এই যেমন ট্যারিফ দেখলাম এবং যখন এই আলোচনা করছি তার মধ্যে একটা খবর এসেছে, সেটা হচ্ছে গিয়ে ইউএস প্রেসিডেন্ট তিনি মানে ভারতকে ছাড় দিয়েছেন যে তুমি 30 দিনের জন্য রাশিয়ার থেকে তেল কিনতে পারো। এবারে প্রশ্ন হচ্ছে আমরা কাদের থেকে তেল কিনবো না কিনবো তুমি বলার কে? আমাদের তো আমাদের সভরিনিটি রয়েছে, আমরা আমাদের মতন কাজ করব। আর ভারত সবসময় বলেছে যে আমাদের দেশের জনতার যে কনজামশন, সেই কনজামশনের কথা মাথায় রেখে আমরা এই ডিলগুলো করি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের ওপর টার্গেটটা আমেরিকার কীরকম সেটা যদি একটু পুরোটা বিস্তারিত এক্সপ্লেন করেন। দেখুন, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলছেন, যেটা এখন পর্যন্ত আমরা মানে একটু হেজিটেশন আছে আমাদের মাথায় কি এটা কথা বলবো কি বলবো না, কিন্তু এটা সৎ আছে যে আমেরিকার টার্গেট এখন ভারত। সেকেন্ড টার্মে যখন ট্রাম্প এসছেন তখন আপনি দেখবেন ওরা গ্রিনল্যান্ডে কথা বলেছিল, ওরা কানাডার কথা বলেছিল, রাইট? তারপরে ওরা মনরো ডকট্রিন নিয়ে ওরা ভেনেজুয়েলার জিনিসটা তুললো, তারপরে ওখানে ওরা মিডল ইস্ট নিয়ে এখন ইরানে এসছে। আর গতকাল উনি বলছেন কি এটা ইরানকে শেষ করার পর আমি কিউবাকে নেব। ভারতের নামের সম্মে ভারতের কথাটা শুনে উনি বারবার আমাদেরকে দুষছেন কি আমি ছিলাম যে পাকিস্তান ভারতের মধ্যে যেটা নিউক্লিয়ার ওয়ার আমি শেষ করে দিয়েছি, নাম্বার ওয়ান, কত লক্ষ লক্ষ লোকের লাইফ বাঁচিয়ে দিয়েছি, রাইট? আর তার সঙ্গে সঙ্গে আমাদের উপরে কি নাম ট্যারিফ, তারপরে আমাদের 50% ট্যারিফ। তো আমরা এটা তো বলতেই পারি যে ট্রাম্প ওপেনলি যেটা কাজ করছেন, যেটা চোখে দেখা যাচ্ছে যে আমাদেরকে ট্যারিফ নিয়ে আমাদের যতগুলো আমাদের কমার্শিয়াল জিনিস আছে, ব্যাপার আছে, ওটা ধ্বংস করার জন্য ওর কোনো রাস্তা উনি ছাড়েননি আমাদেরকে। তাই জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ানস ভারতীয়রা কত সুন্দরভাবে মাদার অফ অল ট্রেড আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কাছে গিয়ে করলো। তারপরে আপনি দেখুন ব্রাজিলের এখন লুলা এসেছিলেন, ওনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইংল্যান্ডের সঙ্গে ইউকের সঙ্গে আমরা বললাম ফ্রি ট্রেড করো। তো মানে আমরা বললাম তুমি যদি একটা বন্ধ করে দাও তাহলে ভারতে যেরকম দেশ আছে আমাদের যদি কাবিলিয়ত থাকলে আমরা তোমার উপরে থাকবো না, আমরা অন্য দেশের দিকে যাচ্ছি। তা আমরা এই যে কমার্স ট্রেড, এটা যে ব্যাপারিক যেটা ট্রেড ট্যারিফ দিয়ে আমাদেরকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি না সামরিকভাবে। এখানে তো আরও একটা বিষয়, ভারত তো আমেরিকার সঙ্গেও ডিল করলো। এবারে দেখা যাচ্ছে যে সেখানে ট্যারিফটা হয়তো কিছুটা কমেছে, 18%-এ এসেছে, কিন্তু ভারতও অনেক এরকম জিনিসে যেগুলো আমেরিকার পণ্যের ওপর ট্যারিফ একেবারে 0% করে দিচ্ছে। তো এতে করে কি মানে কোথাও কি ভারত এই জায়গাটাকে বজায় রাখার চেষ্টা করছে? মানে আমেরিকা যে টার্গেটটা করছে ভারতের দিকে, ওই জিনিসগুলো মাথায় রেখে কি ভারত এই ডিলগুলো আমেরিকার সঙ্গে করছে? দেখুন, আমেরিকা বুঝতে গেলে আমেরিকা ও নয় যেটা আপনার আগে ছিল। আমেরিকার এখন একজন লোক আছেন হাইলি আনপ্রেডিক্টেবল, যেটা বলা হয় ট্রাম্প। আর ট্রাম্পের সঙ্গে 10 জনের যদি আপনি লাইন ড্র করেন কি ওদের অ্যাডভাইজার কারা আছে, আপনি দেখবেন সব ইনএক্সপিরিয়েন্স নাম্বার ওয়ান, দ্বিতীয় ওরা সব রিয়েল এস্টেটের লোক, তৃতীয় ওরা সব বিজনেসম্যান লোক। আপনি এক্সাম্পল আপনাকে বলতে উইটকফ যেটা আপনার ইরান নিয়ে যিনি নেগোশিয়েট করছেন, উনি ওনার গল্ফ পার্টনার, উনি ওখানে একটা রিয়েল এস্টেট ম্যানেজার। ওনার কথা শুনছেন, উনি ডিপ্লোমেসি তো ওনার আইডিয়া ছিল না, উনি যা মনে আছে দুমদাম বলে দিচ্ছেন, রাইট? যখন 26 ফেব্রুয়ারি যখন বিকেলবেলা আপনার জিনেভাতে ইরানিয়ানরা আর ওরা উইটকফ বসে আছেন, ইরানিয়ানরা বলছিল কি আমি যতগুলো ফিসাইল মেটেরিয়াল আছে আমরা সব ছেড়ে দেবো, আমরা নিউক্লিয়ার বানাবো না, আমরা যুদ্ধ চাই না, তুমি স্যাংশন সরিয়ে নাও। উইটকফ শুনলেন কি? আজকে কত হাজার লোক ওখানে ডিসপ্লেস হয়েছে। আর আমরা কেন ইরানের কথাটা বলছি, কেন আমরা বলছি কি ইরান, এইটা তো আপনাকে জানালাম কি একটা ওদের কাছে যা ক্রুড অয়েল আছে, মাটি হাজার হাজার কত হাজার ফিটে নিচে তোলা আছে, তারপর আছে ওদের নিউক্লিয়ার একটা মিসাইল সিটি আছে, তারপরে ইরানিয়ান আছে। আর যুদ্ধটা কোথায় হচ্ছে 7 দিন ধরে? যুদ্ধটা হচ্ছে আপনার বাতাসে, যেখানে আপনার মিসাইল বা আপনার ড্রোন আসছে। তাহলে কোথায় বাড়ছে, কোথায় জিনিস বাড়ছে? ইরান যেখানে ছিল ওখানে রয়ে গেল, আর এই যে আপনার ইসরায়েল আর আমেরিকা যেখানে ছিল ওখানেই রয়ে গেল। অ্যাকচুয়াল লুজার কারা? খাড়ি দেশ।
খাড়ি দেশকে যে বলেছিল আমেরিকা বারবার, দেখুন এর মধ্যে সব কিছু লুকোনো আছে। খাড়ি দেশে সব থেকে বড় লস হয়েছে। খাড়ি দেশে যতগুলো লোক আছে, আপনার কুয়েত থেকে নিয়ে আপনি সৌদি পর্যন্ত চলে যান, এটা ঘুরিয়ে কাতার, সৌদি আরবিয়া, সব জায়গায় সুলতান, ওমান। আর সব জায়গায় আমেরিকা বড় বড় বেস 5th ফ্লিট রেখেছে, হেডকোয়ার্টার রেখেছে। বাহরিনে 5th ফ্লিট, ওদের ডোম, ওটা যে রাডার বানিয়েছিল কত বিলিয়ন টাকার, 5000 কিলোমিটার দেখতো, ওটা ইরান আজকে শেষ করলো। যতগুলো, ইরান খুব চালাক এবার, স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো পুরোপুরি খাড়ি দেশকে অ্যাটাক করে। আর আপনি তো দেখলেন, যদি ওদের সঙ্গে কথা বলেন, আপনাদেরও পরিবারের লোক আছে ওখানের সঙ্গে যদি কথা বলেন, বললে আমরা তো দেখতে পাচ্ছি হরমুজটা কোথায় আছে, 30 কিলোমিটার 35 কিলোমিটার, এটা দুবাই থেকে গেলে আপনার সব দেখতে পারেন। আর বলছে সব থেকে বেশি আপনার যে মিসাইল আছে, সব থেকে বেশি ড্রোন আছে এই আপনার ইউএইতে, এই আপনার সাউথে, এই আপনার বাহরিনে, এই আপনার কুয়েতে মেরেছে। কেন যে এই যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, এই যে এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইল থেকে প্রোটেকশন করার সিস্টেম, এই যে খাড়ি দেশের আছে, ওটা তো পুড়িয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাহলে ওদের রিপ্লেনিশমেন্ট কে দেবে, ওদেরকে করবে? তার মানে এক পয়েন্ট এটাও আসবে, যখন ইরান মারবে তাদের এর হাতে কিছু থাকবে না, তার মানে ওটা গিয়ে সঠিক জায়গা লাগবে। হয়তো এখন ওদের ইন্টারসেপশন ক্যাপাবিলিটি 80 to 90, আমরা যে ছবিগুলো দেখছি, ইরান একটা মিসাইল পাঠাচ্ছে, ব্লাস্টিক মিসাইল, তার পেছনে 4-4টা প্যাট্রিয়ট মিসাইল যাচ্ছে, কিন্তু ওটা ধরতে পারছে না। 1:4 আমরা নিজের চোখে দেখছি ওটা, ভিডিওগুলো, লোকের সঙ্গে কথাও বলছি, কিন্তু ও তো যাচ্ছে, ওর পেছনে 3-4টে মিসাইল, রাত্রিবেলা দেখছি আমরা চলে যাচ্ছে, অগ্নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওটা ভাঙতে পারছে না। আর অ্যান্টি ড্রোন, তা এই যে যুদ্ধ আছে, ওর মধ্যে খাড়ি দেশ যারা বিশ্বাস করেছিল যে আমেরিকা ওদেরকে দেবে, আমেরিকা ওদেরকে প্রোটেকশন দেবে, ফুল প্রোটেকশন দেবে, তাই জন্য বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার ওরা ওই আমেরিকাকে দিল, আজকে শেষ। এটাই ইনফরমেশন ওয়ারফেয়ার, এটা চিরকালই চলে আসছে। কিন্তু World War II-তে এই হিটলারের কাছে একটা মিনিস্টার ছিল গয়েবল, যেটা ছিল প্রপেগ্যান্ডা মিনিস্টার। প্রপেগ্যান্ডা মিনিস্টারের কাজ কি ছিল? একটা মিথ্যা কথা 100 বার বললে ওটা সৎ হয়ে যাবে, তাহলে প্রত্যেক জায়গায় আপনার হিটলারের কথাটা ব্রডকাস্ট হতো। আর এই গয়েবলস প্রথমবার উনি এখন যখন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ওটা করলেন, পরে গিয়ে এটা রিফাইন হয়ে আপনার আজকে আমরা ইনফরমেশন ওয়ারফেয়ার। আর আমেরিকার একটা নতুন ডক্ট্রিন, ওরা যেটা ফিল্ড ম্যানুয়াল বলে, ওরা ওখানে ওটা আছে, আপনার ইন্টারনেটে আপনি দেখতে পারেন, ইনফো অ্যান্ড ইনফ্লুয়েন্স অপারেশন। হোয়াট ইজ ইনফো অ্যান্ড ইনফ্লুয়েন্স অপারেশন? বলছে সাইকোলজিক্যাল অপারেশন। তো আমি নিজের দেশের, ওদের কাছে তো সিনেট আছে, খুব অ্যাক্টিভ সিনেট আছে, বলছে তুমি একটা মিথ্যা কথা আমাদের দেশের লোক, আমেরিকান লোককে কি করে বলতে পারো? তুমি বাইরের দেরকে বলতে পারো, কিন্তু আমাদের ওই সেম মিথ্যে কথা তুমি বলতে পারো না। সাইকোলজিক্যাল ইউ ক্যান টেক ইমিউনিটি, মানে প্রোটেকশন নিতে পারো না। তাই ওরা নিজে বলছে, ডিফাইন করছে, বাস ইউ আর কারেক্ট, আমি আমার দেশকে ইনফরমেশন দেবো, আর ওই ইনফ্লুয়েন্স করার জন্য যে মিথ্যাবাদী আছে আমি অন্য দেশে করব। তো আজকে যে সাইকোলজিক্যাল অপারেশন, আপকে যে এই যে আপনার থার্ড ওয়েভ যেটা আমরা বলছি, বা 5th জেনারেশন ওয়ারফেয়ার, এসিমেট্রিক ওয়ারফেয়ার যেটা আমরা বলছি, ওইটা এখন ইনফো অ্যান্ড ইনফ্লুয়েন্স অপারেশন বাই দ্য আমেরিকানস। মানে নিজের কান্ট্রিকে আমরা ইনফরমেশন দেবো, অন্য কান্ট্রিকে আমরা মিথ্যে কথা বলবো। এই মিথ্যে কথা বলার পর বারবার আপনি দেখুন, এই আপনি F-22 দেখালেন নেতানিয়াহুর সঙ্গে কিছু ঘন্টার আগে। F-22 কি? এটা সিড অপারেশন করে, সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স। অনেক বড় বড় কথা বলেছে,